নমস্কার, 5টা 5 স্পেশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই খাস কলকাতায় প্রমোটারের দাদাগিরির এক ছবি দেখাবো, শোনাবো যাদের উপর দাদাগিরি হয়েছে তারা সেই অত্যাচারের কথা বলছেন, মারধর করা হয়েছে তাদের, হুমকি দেওয়া হয়েছে তাদের। চিতপুরের ঘটনা, এক প্রমোটার দাদাগিরি করছেন, বেআইনি নির্মাণের প্রতিবাদ করা হয়েছে, আর সেই প্রতিবাদে কি করা হয়েছে শুনুন। মারধর করার কারণ তো অনেক আগে থেকেই কিছু সমস্যা চলছিলই আমার সাথে প্রমোটিং নিয়ে, যেহেতু আমার কেস টেস চলছিল। আমাকে থ্রেটনিংও দিত, তুমি টার্গেট হয়ে গেছো বা তোমার ফ্যামিলি আছে, আমরা তোমাকে দেখে নেবো, এরকম থ্রেটনিংও দিত। ওরা চেষ্টা করছে এই জায়গাটাকেও নেওয়ার। পাড়ার মধ্যে চুরির সমস্যা হচ্ছে। ওপরে যাই, ওপরে যাওয়ার পরে 7 জন ওপরে ছিল। তখন উত্তম হালদার ডিনাই করলো যে না, এটা আমাদের লোক নয়। তারপরে সবাই যখন ওপর থেকে নিচে নেমে আসেন, নিচে নেমে আসার পরে আমি বললাম যে তুমি আমার হাজব্যান্ডকে গালাগালি করলে কেন? উনি আমাকে মেরে দিলেন। আমি ওনাকে ধরে নিই বাঁচার জন্য, তো তাতে হয়তো ওনার লেগেছে, কিন্তু উনি আমাকে ওনার ছাতা দিয়ে মেরেছেন, আমাকে এখানে মেরেছেন, হাতে মেরেছেন, এখানে হাতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে আমার হাতটা ফুলে গেছে, হাতটাও আমার লেগেছে। বা আমাকে যে মারলে তুমি সাহস পেলে কোথা থেকে? তখন বলছে যে আমার চিন্তা করতে হবে না, আমার মাথার উপরে লোক আছে। মাথার উপরে লোক আছে? কার মাথার উপরে? উত্তম হালদারের মাথার উপরে। কে উত্তম হালদার? এর বিরুদ্ধে কি কি অভিযোগ, কতদিন ধরে অভিযোগ? আমার সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি, সরাসরি। অমিত, কে উত্তম হালদার যার বিরুদ্ধে এরকম অভিযোগ উঠছে, ছাতা দিয়ে মারা হচ্ছে, মাথার উপরে লোক আছে, এরকম হুমকি দিচ্ছেন? উত্তম হালদার হচ্ছে আমাদের কলকাতা পুরসভার 4 নম্বর ওয়ার্ডের যিনি প্রয়াত কাউন্সিলর তার ভাই, এবং তিনি এলাকাতে বিভিন্ন প্রমোটিং করেন। তার বিরুদ্ধে এবার সরাসরি এলাকার দম্পতিদের মারধর করা, হুমকি দেওয়ার কিন্তু অভিযোগ উঠছে। অভিযোগ হচ্ছে ওই 4 নম্বর ওয়ার্ডের 22 নম্বর সিমলাই পাড়া লেনের যে ঠিকানা, সেই ঠিকানায় একটি নির্মাণ হচ্ছে। সেই নির্মাণটি নাকি বেআইনিভাবে নির্মাণ করা হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন ওই দম্পতি। কারণ যে অংশে নির্মাণ হচ্ছে তারই একটা পোর্শনে দীর্ঘদিনের ভাড়াটে হিসেবে থাকেন প্রতাপ এবং তার স্ত্রী পায়েল, এবং তাদেরকেই 12 তারিখ রাতে মারধর করা হয়েছে, এবং মারধর করেছেন এই উত্তম, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে দম্পতির তরফে। এবং বেশ কিছু ঘটনা কিন্তু ঘটছে 2021 সালের পর থেকে। কারণ 2021 সাল থেকেই এই দম্পতিকে ওই তারা যে অংশে ভাড়া রয়েছেন সেই জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন সময়, এমনটাই তারা কিন্তু অভিযোগ করছেন। সেক্ষেত্রে জবে থেকে ওই অংশে নির্মাণ কাজ শুরু হয়েছে, এলাকাবাসী যেটা অভিযোগ করছেন, তারপরে কিন্তু এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। 12 তারিখ রাত 12ই জুলাই রাতে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যেই এলাকায় চোর এসেছে এমনটা কিন্তু তারা সন্দেহ করেছিলেন, এবং সেই মোতাবেক রাতেই তারা যখন এদিক ওদিক যখন খোঁজখবর তারা যখন শুরু করেন, সেই সময় তারা লক্ষ্য করেন যে বাড়িটি নির্মাণ করা হচ্ছে সেই বাড়ির ভেতরে কেউ বা কারা আছেন। এরপরই উত্তম হালদারকে খবর দেওয়া হয়, কারণ ওই বিল্ডিংটি যেহেতু তিনি প্রমোটার, তাকে বলা হয় সেখানে আসার জন্য এবং দেখার জন্য যে সেখানে কেউ আছেন কিনা। তিনি প্রথম থেকে ডিনাই করেন যে সেখানে কেউ নেই। পরবর্তী সময়ে এলাকার লোক যখন তারা একদম ভেতরে যখন 7 জনের উপস্থিতি যারা টের পান, এরপরই ফের উত্তমকে ডেকে আনা হয় এবং উত্তমকে বলা হয় এরা কারা। যারা অভিযোগ করছেন তাদের বক্তব্য, উত্তম ডিনাই করছিলেন যে এরা তাদের লেবার নয়, তাহলে এরা কারা। এরপরেই কিন্তু বচসা বাঁধে এবং পায়েল চক্রবর্তীর স্বামী যিনি রয়েছেন তাকে গালিগালাজ করেন উত্তম হালদার, এমনটা কিন্তু অভিযোগ। এরপরই পায়েল যখন তার প্রতিবাদ করে, তারপর পায়েলকে মারধর করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন ওই মহিলা। ইতিমধ্যে চিতপুর থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে এবং চিতপুর থানাতে তদন্ত শুরু করা হয়েছে এবং পুরো অভিযোগ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ অমিত। তো আমরা খোঁজ নিতে গিয়েছিলাম কে এই উত্তম হালদার, আমরা খোঁজ নিতে গিয়েছিলাম কে এই উত্তম হালদার। অমিত গিয়েছিল, জানতে গিয়েছিল, শুনুন। উত্তম বাবু, উত্তম বাবু আছেন? উত্তম না নেই কি? সকালে বেরিয়েছে? ফোনে পাওয়া যাচ্ছে না, সেই জন্য আর কি। তো উত্তম হালদারের খোঁজ মেলেনি। উত্তম হালদার তার কাছ থেকে জানা সম্ভব হবে
যে আসলে কি হয়েছিল, কারণ যে ভার্সন শোনা হলো সেই ভার্সন একতরফা ভার্সন, কিন্তু অভিযোগ গুরুতর, আর সেই অভিযোগ থানায় জানানো হয়েছে। এবার দেখা যাক পুলিশ কি করে। তো পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবর, যে ছবি আমরা গতকাল থেকে যে ছবি দেখাচ্ছি, কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর এবং তৃণমূল যুব নেতা, সেই দুজনের হাতাহাতি বচসার ছবি। কাউন্সিলর যুব নেতার কলার ধরে এক চড় মারলেন। এই ঘটনার পর ওই যুব নেতার সহগামী যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন বটতলা থানায়। দুই তরফেই অভিযোগ করা হয়, আলাদা আলাদা এফআইআর করা হয় বটতলা থানায়, এবং এই অভিযোগের ভিত্তিতেই 4 জন গ্রেপ্তার, দুপক্ষের 4 জন গ্রেপ্তার। মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে দুপক্ষের, অর্থাৎ দুজন করে দুপক্ষ থেকে গ্রেফতার করা হয়েছে। মূলত যে অভিযোগ করা হয়েছিল সেই অভিযোগের ভিত্তিতেই দুটো আলাদা এফআইআর হয়। সেই আলাদা এফআইআর এ দুপক্ষে দুজন করে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কেদার দাস, তিনি বটতলা থানায় গতকাল আমরা জানি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন, তার ভিত্তিতে একটি এফআইআর হয়েছিল, এবং আরেকটি কাউন্সিলরের তরফে ডিসি নর্থের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতে বটতলা থানা একটি এফআইআর দায়ের করে, এবং এই গোটা ঘটনায় মোট 4 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কিছুক্ষণ পরেই ব্যাংশাল আদালতে পেশ করা হবে এই 4 জনকে, এবং আজকে ব্যাংশাল আদালতে তাদেরকে পেশ করার পর আদালত কি নির্দেশ দেয়, যদি পুলিশ হেফাজতের নির্দেশ দেয় সেক্ষেত্রে পুলিশ তাদেরকে হেফাজতে চেয়ে পরবর্তীতে আরো তদন্ত করে দেখবে যে এই ঘটনার পেছনে আসলে কি কারণ রয়েছে। এবং এই ঘটনা তৃণমূল কিভাবে দেখছে, একজন তৃণমূলের কাউন্সিলর আর একজন যুব নেতা। কড়া পদক্ষেপের কথা বলছে তৃণমূল বলছে কড়া পদক্ষেপের কথা, কোনোভাবেই অনিয়ম বরদাস্ত করা হবে না। বহু কাউন্সিলর আছেন, অত্যন্ত ভালো কাজ করেন, মানুষকে পরিষেবা দেন, ফলে কাউন্সিলর ভালো কাজ করলে তার সুফল গোটা দল পায়, কাউন্সিলর তো নিশ্চিতভাবে সুনাম পাবেন। আবার কাউন্সিলর যদি অসংযত আচরণ করেন, তার কিছু দায় দায়িত্ব, বিড়ম্বনা, সেগুলো আবার দলের ঘাড়ে ফিরে আসে। ফলে কাউন্সিলরদের বা পঞ্চায়েত স্তরে যারা আছেন তাদের নিশ্চিতভাবে উচিত এই ধরনের বিতর্কগুলো এড়িয়ে চলা। বেকার যুবকদের পড়াশোনার পর যাতে কিছুটা সুবিধা হয় তার জন্য নতুন প্রকল্প ঘোষণা হলো মহারাষ্ট্রে, লাডলা ভাইয়া প্রকল্প। আর সেই দিনই মহারাষ্ট্র সাক্ষী থাকলো চাকরির জন্য এমন এক হুড়োহুড়ির ছবি, যা নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গেছে। দেখাবো সেই ছবি বিরতির পর, সঙ্গে থাকুন। ছশোটা পোস্ট খালি রয়েছে, শূন্য পদ 600। তো এই 600 পদের জন্য যদি ইন্টারভিউ চাওয়া হয়, যদি লোক চাওয়া হয়, কত লোক আসতে পারেন, কতজন ইন্টারভিউ দিতে পারেন? আমার পিছনে ছবি আছে, একবার দেখাই আপনাদের সেই ছবি। 25,000 মুম্বাইয়ের ছবি, 25,000 মানুষ পৌঁছে গেলেন এই ইন্টারভিউয়ের জন্য। 600 পদ, এর মধ্যে বিবিএ করা মানুষ রয়েছেন, এমবিএ করা মানুষ রয়েছেন, তারা পৌঁছে গেছেন ইন্টারভিউয়ের জন্য। এমন পরিস্থিতি যে পদপিষ্ট হতে পারত, এরকম পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। ঘন্টার পর ঘন্টা লাইনে চাকরি প্রার্থীরা দাঁড়িয়েছিলেন। मुंबई ब्यूरो न्यूज 18 मुंबई ब्यूरो एडिटर अमित राय हमारे संगे फोने रही है मुहूर्ते। अमित जी, पहले ये जानना चाहेंगे कि ये किस चीज़ के लिए, किस नौकरी के लिए, किस पोस्ट के लिए इतने लोग, और कहाँ से आए हैं ये लोग, किस टाइम का ये तस्वीर हम दिख रहे हैं? देखिए, ये दरअसल 16 जुलाई यानी कल ये वीडियो बताया जा रहा है। मुंबई एयरपोर्ट पर एयर इंडिया में अलग अलग पदों के लिए आवेदन देने बड़ी संख्या में ग्रेजुएट जो है वो कलीना पहुंचे थे। और आपको बता दें कि कुछ दिनों पहले ही एयर इंडिया ने नोटिफिकेशन जारी करते हुए भर्ती की सूचना प्रकाशित की थी। भर्ती में शामिल होने के लिए मुंबई के साथ साथ महाराष्ट्र के अलग अलग हिस्सों से लोग सुबह से बस, ट्रेन और मेट्रो से कलीना एयरपोर्ट पहुंचे थे। अब इसका वीडियो जो सोशल मीडिया पे वायरल हुआ है। मुंबई कांग्रेस अध्यक्ष वर्षा गायकवाड़ ने जो ट्वीट करते हुए लिखा है कि महज 600 पदों के लिए 25,000 से ज्यादा लोगों ने आवेदन कर दिया और एयर इंडिया के कर्मचारी भीड़ को संभाल नहीं पा रहे। बिना खाना पानी के घंटों जो है रुके, आवेदकों की हालत खराब थी और पिछले 10 साल के अन्याय काल में देश के युवाओं में इतना बुरा हाल किया है।
और एक भगदड़ की वहाँ मच गई, यहाँ पे मैं आपको बता रहा हूँ। और लोगों को जो है वहाँ पे पुलिस को काबू पाने में जो है काफी असमर्थता जो है जाहिर करनी पड़ी। और अंत में ये बताया जा रहा है कि भीड़ काबू में नहीं आई, तो सभी आवेदकों को उनका आवेदन पत्र कर्मचारियों के स्टॉप तक जाने के लिए कहा गया। औपचारिक नोटिफिकेशन मुताबिक अलग अलग पदों के लिए 12 जुलाई से लेकर 16 जुलाई तक वॉकिंग इंटरव्यू होने थे। इसमें सबसे ज्यादा करे जो है हैंडीमैन के लिए 22 से 16 और यूटिलिटी एजेंट के लिए 22 पदों जा रही थी। अमित जी एक बात बताइए हमें, अमित जी एक बात बताइए, ये जो तस्वीर दिखाई दे रहा है हमें, इसमें तो ये कुछ शॉकिंग है, लग रहा है कि स्टैम्पेड वगैरह भी हो सकता था, इतना ही हालत खराब है। ऐसे ऐसे थोड़ा सा ऑर्गेनाइज्ड भी तो हो सकता था, ऐसे कैसे हो गया था? देखिए निश्चित तौर पे एयर इंडिया की ओर से नोटिफिकेशन निकाला गया था। इस पदों के लिए जो है आवेदन की अंतिम तारीख 14 जुलाई थी और एयर इंडिया ने ये वैकेंसी जो है जारी की थी यहाँ पर। और निश्चित तौर पे क्योंकि कल के मैं आपको बताऊँ, जैसे मैंने आपको बताया कि 22 से 16 पद हैंडीमैन के लिए और यूटिलिटी एजेंट के लिए 22 पद, तो ये सबसे ज्यादा वैकेंसी कल के वॉकिंग इंटरव्यू के चलते जो है यहाँ पर लोगों की भारी भीड़ होगी। और न एयर इंडिया कर्मचारी इसे संभाल पाए, न ही मुंबई पुलिस के जवान जो है इसे संभाल पाए। अंत में जो है सभी को जो है अपने आवेदन जमा करके जो है जाने के लिए जो है कहा गया। तो कहीं ना कहीं वीडियो जो काफी शॉकिंग है और इस पर जो है मैं बताऊं इस वक्त जो है लगातार हमलावर हो रहा है। कहीं ना कहीं लोगों की जान से जो खिलवाड़ किया जा रहा है और इसके चलते ही मुंबई कांग्रेस अध्यक्ष वर्षा गायकवाड़ जो इस समय सांसद नहीं है, उन्होंने अपने ट्विटर पे वीडियो जो है पोस्ट करके जो है केंद्र सरकार की और राज्य सरकार की काफी आलोचना की है। जी अमित जी बने रहिए। और एक चीज आपसे जानना है, অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে যে সময় এই ছবি সারা দেশ জুড়ে চর্চা চলছে, ঠিক সেই সময় মহারাষ্ট্রের যুবদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে। লাডলা ভাইয়া, ভোট পেতে লাডলা ভাইয়া ভাতা, যেখানে যুবকরা তাদের জন্য তারা উচ্চ মাধ্যমিক পাশ করলে একটা ভাতা পাবে, স্নাতক পাশের পর ভাতা পাবে, ডিপ্লোমাধারী হলে ভাতা পাবে, एकनाथ शिंदे सरकार घोषणा করেছেন। अमित जी थोड़ा आपसे जानना चाहेंगे, ये बहुत ही महत्वपूर्ण है कि ये जो विजुअल वायरल हुआ है उसी दिन ये अनाउंसमेंट हुआ है लाडला भैया का। ये लाडला भैया योजना क्या है? देखिए लाडला भाई जो योजना है वो अलग योजना जो है वो बताई गई, पहले लाडली बहन योजना बताई गई थी। अब जो है इसमें सरकार ने लाडला भाई जो है इस योजना को जो है जारी किया है। इसमें मैं आपको बताऊं इस योजना के तहत जो है युवाओं को स्कॉलरशिप दी जाएगी, साथ साथ नौकरी के अवसर भी दी जाएंगे। मैं आपको बताऊं कि 17 जुलाई की शाम को जब मुख्यमंत्री ने कृषि प्रदर्शनी का उद्घाटन किया और यहाँ पे जो इस योजना की जो है घोषणा जो की गई थी, तो बताया गया कि 12वीं क्लास के छात्रों से लेकर ग्रेजुएट युवाओं तक लाभ मिलेगा। इस योजना में 12वीं पास करने वाले युवाओं को 6,000 रुपए महीना, डिप्लोमा करने वाले युवाओं को 8,000 रुपए और ग्रेजुएट करने वाले को 10,000 रुपए जो हर महीने दिए जाएंगे। इसके साथ ही युवाओं को 1 साल तक किसी फैक्ट्री में अप्रेंटिसशिप करने का मौका भी मिलेगा। इसके बाद उन्हें काम का अनुभव मिलेगा और अनुभव के आधार पर उन्हें नौकरी मिल जाएगी। सरकार का मानना है कि इस तरह से युवाओं को एक्सपीरियंस मिलेगा जो कि भविष्य में मिलने वाली नौकरी के लिए उपयोगी होगा। जी अमित जी एक बात बताइए कि जब ये लाडला भाई योजना यहाँ पे अनाउंस कर रहा है ये एकनाथ शिंदे सरकार, उसी दिन अगर ये विजुअल वायरल हो गया कि नौकरी के लिए कितना तकलीफ उठा रहा है युवा पीढ़ी, तो जो विरोधी पक्ष है वो क्या छोड़ दे रहे हैं? देखिए निश्चित तौर पर ये जो वीडियो है इसे सबसे पहले विरोधी पक्ष यानी मुंबई कांग्रेस की जो प्रेसिडेंट है वर्षा गायकवाड़ जो इसमें सांसद थे, उन्होंने अपने ट्विटर पे ये वीडियो अपलोड किया और इस वीडियो की सारी जानकारी और जमकर राज्य सरकार को दे रहा। मैं बताऊँ कि शिंदे सरकार ने ये कहा है कि पहली बार किसी सरकार ने ये योजना जो है पेश की है और देश के उद्यम जगत को कुशल युवा जो है देने जा रहे हैं। युवाओं को जो है रोजगार मिलेगा, पैसा मिलेगा, लेकिन जिस तरह से कल भीड़ जो है एयरपोर्ट पे दिखी जैसे कह सकते हैं कि काफी भयानक दृश्य था। अगर भगदड़ बच जाती तो शायद जो है कईयों की जान से आफत भी आ सकती थी। तो निश्चित तौर पर कह सकते हैं कि ये इस तरह का जो है जो है वो बताया जा रहा है। जी शुक्रिया अमित जी। মুম্বাই এডিটর অমিত রায় আমার সঙ্গে ছিলেন। এই ছবি দেখছেন মুম্বাইয়ের ছবি, যেখানে 600 শূন্য পদের জন্য 25,000 মানুষ চাকরি প্রার্থী তারা রাস্তায় নেমেছেন। আর একটা ছবি দেখাবো, দিন 5 আগের একটি ছবি, গুজরাটের ছবি। দেখুন, দেখেই মনে হচ্ছে না সাবধানে, কিন্তু সাবধান হবেন কি করে, আগে চাকরি প্রয়োজন। এই ছবি গুজরাটের ভরুচের ছবি, যেখানে 10টি মাত্র শূন্য পদ ছিল, ভ্যাকেন্সি 10 একটি বেসরকারি সংস্থায়, 1800 প্রার্থী হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে, পরিস্থিতি এমনই আয়ত্তের বাইরে চলে যায়।
এবং অল্পের জন্য বড় কোনো দুর্ঘটনা ঘটেনি সেদিন। 10টি শূন্য পদের জন্য 1800 প্রার্থীর হুড়োহুড়ির ছবি কদিন আগের গুজরাটের ভাডুচের, আর তারপর এই ছবি ভাইরাল মুম্বাইয়ের, যেখানে হ্যান্ডিম্যানের শূন্য পদের জন্য 600টির শূন্য পদের জন্য 25,000 প্রার্থীর ভিড়। এগারোর ইতিহাস পড়বে 11, বোধহয় এভাবে বলা যেতেই পারে। তার কারণ সিলেবাসে এবার মোহনবাগানের 1911 সালের আইএফএ শিল্ড জয়ের ইতিহাস পড়ানো হবে। অর্থাৎ শুধুমাত্র মোহনবাগান কেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এই 3 ক্লাবের যে অবদান বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিতে, বাংলার ঐতিহ্যের, তা পড়ানো হবে এবার ক্লাস 11-এ। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, কি থাকছে সিলেবাসে? দেখো, উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীর সিলেবাসে মূলত মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান ক্লাবের ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং সেখানে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের ইতিহাসকেও উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সেই সময়ে যে 11 জন খেলোয়াড় ছিলেন তাদের নাম সহ বিস্তারিত তুলে ধরা হলো পাঠ্য বইতে। এই প্রথম কোনো পাঠ্য বইতে বা পাঠ্যক্রমে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মোহামেডান ক্লাবের ইতিহাসকে তুলে ধরা হলো, যা দেশের মধ্যে নজির। তার কারণ সিবিএসই বা আইসিএসসি মতো বোর্ডগুলিও কোনোদিন মোহনবাগান, ইস্টবেঙ্গল বা মোহামেডান ক্লাবের ইতিহাসকে তুলে ধরে এই পাঠ্যক্রমে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে মূলত ছাত্রছাত্রীদের এই 3 ক্লাবের ইতিহাস সম্পর্কে জানানোর জন্যই মূলত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পাশাপাশি মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলেরও বিভিন্ন ক্ষেত্রে খেলোয়াড়দের অবদান থেকে শুরু করে ইস্টবেঙ্গল ক্লাবের বিভিন্ন ক্ষেত্রে খেতাব জয়, মোহামেডান ক্লাবেরও বিভিন্ন ক্ষেত্রে খেতাব জয়, বিভিন্ন ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং স্বাধীনতা সংগ্রামে এই 3 ক্লাবের কি অবদান ছিল তাও তুলে ধরা হয়েছে এবং এই 3টি ক্লাবের জন্য মোট 15 পাতা করে আলাদা করে রাখা হয়েছে পাঠ্য বইতে, যা কার্যত নজির বলেই মনে করছেন শিক্ষাবিদদের একাংশ। ফলত সব মিলিয়ে 3 ক্লাবের ইতিহাসকে যেমন তুলে ধরা হয়েছে, তেমনি মোহনবাগান ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব, মোহামেডান ক্লাবের সঙ্গে যুক্ত একাধিক খেলোয়াড়দের কথাও তুলে ধরা হয়েছে সিলেবাসে। ধন্যবাদ। দেখুন, বাড়ি 3তলা বাড়ি, একেবারে পুরো প্যালেসের মতো বাড়ি। এই বাড়ির ভিতরে কি আছে দেখুন, বাড়ির ভিতর ও বাবা 50টা ক্লোজ সার্কিট ক্যামেরা বাড়ির বিভিন্ন জায়গায়, মানে একেবারে নিশ্চিত নিরাপত্তা, অট্টালিকা বলতে যা বোঝায় আর কি। আর কি আছে, সুইমিং পুল। আমরা গিয়ে দেখলাম এই সুইমিং পুলে কচ্ছপ আছে। কচ্ছপ জানেন কার বাড়ি? কার বাড়ি? জামাল রাজার শখ পালন করেন যে জামাল, সেই জামালের বাড়ি, জামাল সর্দার। এই জামাল সর্দারের আরো অনেক কিছু আছে দেখবেন। ওই যে ঘোড়া চড়ে বেড়াচ্ছে, এই ঘোড়ায় চড়ে জামাল সর্দার পাড়ায় বেড়াতে বেরোতেন। আর এই যে ঘোড়া, এই ঘোড়া যে সে ঘোড়া নয়, রীতিমতো ঘোড়া মেনটেন করা হতো। এর রক্ষণাবেক্ষণের জন্য আবার একজন লোক রাখা ছিল, যাকে মাস গেলে 10,000 টাকা মাইনে দেওয়া হয়। কতদিন ধরে কাজ করছো? 2 মাস। ঘোড়াটা কত টাকায় কিনেছিল? আমি জানি না স্যার, আমার তখন বাগানে কাজ করছিলাম, 5 মাস কাটছিলাম, বেড়া দিচ্ছিলাম। টাকা কত টাকা মাইনেতে রেখেছে তোমাকে? আমাদের 10,000 টাকা। 10,000 টাকা মাস মাইনে? কজন কাজ করতে? আমি লোক গুনি না, আমার কাজ আমার যেরকম বলে আমি সেরকম কাজে চলে যাই। আর সব লেবাররা কাজে যায়। হ্যাঁ, আর সব লেবাররা কাজে যায়। কোথায় কার কোথায় বাড়ি হতো আমি তো জানি না। তোমরা কজন কাজ করতে ভেতরে? ভিতরে আমি থাকতাম, আমি বাড়ি চলে যেতাম। হ্যাঁ, কালকের একটু, হ্যাঁ 2 মাস মাইনে দিয়েছে। তোমার বাড়ি কোথায়? আমার এই তো জল ট্যাঙ্কের ওপারে। জল ট্যাঙ্কের ওখানে? ভেতরে আর কি কি আছে? আমি অত করে রাখি না স্যার, আমি কাজ করি, পয়সা নিয়ে চলে যাই। আসলে একসময় মুহুরি ছিল এই জামাল সর্দার, এখন বিচারক। মুহুরি জামালই বিচারক। কিভাবে বিচার করে জামাল? আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্পণ রয়েছেন, অর্পণের সঙ্গে একবার কথা বলি। অর্পণ, জামালের বিচার মানে বিচারালয় আর
বিচার করার প্যাটার্ন ধরন একটু জেনে নিই। একদমই দেখো, বেশ কিছুদিন ধরে সে মুহুরির কাজ করছিলেন এবং এই মুহুরির কাজ করার সুবাদে থানা, বিএলআরও অফিস এবং বারুইপুর মহকুমা আদালত, এই আদালতে তার যাতায়াত ছিল এবং সেখান থেকে এই প্রশাসনিক কর্তাদের সঙ্গে তার একটা যোগসাজশ তৈরি হয়ে যায়। আর সেই যোগসাজশকেই কাজে লাগিয়ে এলাকায় জামাল মুহুরি থেকে বিচারক হয়ে যান। কারণ থানায় যাওয়ার আগে জামালের কাছে আসতেই হতো, কারণ লিখতে হবে এবং কোনো জমির যদি সমস্যা হয় তাও লেখার জন্য জামালের প্রয়োজন। আর সেই কারণেই এলাকার মানুষজন জামালের কাছে আসতেন বিভিন্ন সময় তাদের অসুবিধার বিষয় তুলে ধরতে এবং তাদের সেই সমাধান থেকে মুক্তি পেতে। এবং সেই থেকেই এই প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জামালের একটা আধিপত্য বিস্তার করেন এবং পরবর্তীকালে দেখা যায় একে একে অভিযোগ আসতে শুরু করে। যখনই এক পক্ষ বিচারের জন্য তার কাছে আসে আর অপর পক্ষ যখন না উপস্থিত হয়, জামাল লোক পাঠাতেন তাদেরকে তুলে এনে সালিশি সভা করতেন। আর সেই সালিশি সভায় বিচারের নাম করে নির্যাতন করা হতো, এমনটাই অভিযোগ করা হচ্ছে। মহিলারা তারা অভিযোগ করছেন তাদের শিকল দিয়ে বেঁধে রাখা হতো, তারপরে তাকে মারধর করা হতো। পাশাপাশি এই যে এত কিছু করা হতো, এই এত কিছু তো জামালের একার পক্ষে করা সম্ভব নয়। তো তার কনফিডেন্সে বেশ কিছু অনুগামী, কিছু লোকজন ছিল। জামাল ফুরুত, জামালকে এখনো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। কাদের অ্যারেস্ট করা হয়েছে, তারা কারা? দেখো, জামালের সঙ্গে তার বাড়িতে কাজ করতেন এবং তার সঙ্গী, সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত মহিলা তিনি 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন, তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, 2 জন জামাল সহ আরও 2 জন পলাতক। এবং তোমাকে আরও একটা আপডেট দিয়ে রাখি, শেষ লোকেশন জামালের পাওয়া গিয়েছে ভাঙড়। গতকাল বিকেল 12টার পর, দুপুর 12টার পর থেকে তার টাওয়ার লোকেশন ট্রেস করতে পারেনি পুলিশ এবং প্রথমে পুলিশের 3টে টিম তৈরি করা হয়েছে, তার খোঁজে তল্লাশি চলছে। তবে এখনো পর্যন্ত পুলিশের জালে জামাল আসেনি। 4 জনের বিরুদ্ধে অভিযোগ, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা সর্বক্ষণে জামালের সঙ্গী, এমনটাই পুলিশ মনে করছে। এবং ইতিমধ্যেই যে সিসি ক্যামেরার কথা আমরা বলছি, যে সর্বক্ষণের পাহারাদার এই সিসি 50 প্রায় 30টির ওপরে সিসি ক্যামেরা রয়েছে, সেই সিসি ক্যামেরার হার্ড ডিস্ক ইতিমধ্যেই পুলিশ বাজেয়াপ্ত করে। সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এভিডেন্স পাওয়া যেতে পারে। এবং অর্পণ, আমরাই জানাচ্ছি শেষ যা খবর পাওয়া গিয়েছে তাতে ভাঙড়ের দিকে মোবাইলের টাওয়ার লোকেশন রয়েছে জামালের।